ফিজিক্যাল বডিটা আমরা দেখতে পাই, কিন্তু বাকি তিনটা যে বডি রয়েছে এটা আমরা দেখতে পাই না। সেই তিনটা বডি হলো ইমোশনাল বডি, সোল বডি, আর একটা হলো মেন্টাল বডি। আমি মানুষকে মানুষের ফর্মে না দেখে একটা এনার্জি ফর্মে দেখি। কোনো মানুষ যদি আমার সামনে আসে আমি তাকে মানুষ হিসেবে কিন্তু দেখি না, আমি তার অরাটাকে দেখতে পাই। থার্ড আই ওপেন হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে অনেক ধরনের সাইকিক অ্যাটাক চলে আসে। থার্ড আই যখন কেউ ওপেন হয় সে কিভাবে বুঝবে তার থার্ড আইটা ওপেন হয়েছে? মানে ওয়ান্স এ ফাইন মর্নিং সে ফিল করতে পারলো যে থার্ড আই ওপেন হয়েছে, নাকি ইটস এন প্রসেস? এখানে হচ্ছে হালকা চিনচিন একটা ভাইব্রেশন অনুভব হবে আমাদের এই যে কপালের মাঝখানে। মানুষের জীবনে দুইটা দিন বা দুইটা দিবসের গুরুত্ব খুব বেশি। আচ্ছা, একটা হচ্ছে তার ডেট অফ বার্থ, আরেকটা হচ্ছে সে যেদিন তার সোল পারপোজটা সম্বন্ধে জানতে পারছে। গড আমি ধরবো মেইন অরবিটে, দেন সেকেন্ড অরবিটে আছে অ্যাঞ্জেলসরা, আর্কঅ্যাঞ্জেলসরা, 3 নাম্বার অরবিটে আছে অ্যাসেন্ডেন্ট মাস্টাররা, 4 নাম্বার অরবিটে আছে স্পিরিচুয়াল বিইংসরা। দর্শক একটু নড়ে চড়ে বসতে পারেন, কারণ আজ আমাদের সঙ্গে যিনি আছেন, আমার সামনে যিনি বসে আছেন, তিনি একজন সাইকিক। এবং আমরা জানি একজন সাইকিকের এক বা একাধিক বিশেষত্ব বা দক্ষতা বা ক্ষমতার কিছু জায়গা থাকে যেটা চর্চা বা বিভিন্নভাবে গবেষণার মাধ্যমে তিনি নিজের মধ্যে আয়ত্ত করেন। সেই জায়গা থেকে আমার সামনে যেই সাইকিক বসে আছেন তিনি দাবি করছেন তিনি আসলে মৃত মানুষের আত্মার সঙ্গে কানেক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। একই সঙ্গে তিনি ন্যাচারাল ফোর্স বা প্রাকৃতিক যে শক্তি, সেই শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। ফলে আমাদের প্রকৃতির যে উপাদানগুলো থাকে, বিশেষ করে গাছপালা, তিনি কিন্তু গাছপালার ভাষাও বুঝতে পারেন। এখন একটা প্রশ্ন তো আসতেই পারে যে গাছটা তো কথাই বলতে পারে না, তাহলে তাদের আবার ভাষা কী? ইনফ্যাক্ট আমার মধ্যে এই প্রশ্নটা এসেছে, গাছটা তো কথা বলতে পারে না, তাদের ভাষা বোঝার জায়গাটা আসলে কি হতে পারে? সো আমার সামনে বসে থাকা সাইকিক তিনি গাছের ভাষাও বুঝতে পারেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ডেমোনোলজি বা ডাইনিবিদ্যা বলে যে জিনিসটা আছে, তিনি আসলে সেই বিষয়টা নিয়ে গবেষণাও করছেন না। তিনি চর্চা করেন না, তিনি প্র্যাকটিস করেন না, স্রেফ গবেষণা জায়গাটা তিনি করছেন নিজের কিউরিসিটির জন্য, জানার চেষ্টা করছেন বিষয়টা আসলে কী। এবং যেহেতু আমরা একেবারেই জানি না, আমরা চেষ্টা করব এই সাইকিকের সঙ্গে কথা বলতে, যতটুকু গভীরে জানা যায় আলাপ করতে। আমার সামনে যে সাইকিক বসে আছেন তার নাম হচ্ছে মিষ্টি এশা। আমরা কথা বলবো, তবে তার আগে একটু বলে রাখি দর্শক, জটাঙ্গে আপনারা যেটাতে আছেন সেটা হচ্ছে একটা সিরিজ পডকাস্ট। আমরা নাম দিয়েছি এটাকে জটকাস্ট। নতুন বছর থেকে আমরা এটা সিজন 1 শুরু করেছে এবং আমরা ঘণ্টাব্যাপী আলাপ করার চেষ্টা করি যতটুকু গভীরে জানা যায়। কোনো কোনো পর্ব আসলে 1 ঘন্টার মধ্যে শেষ হয় না, তখন আমরা দ্বিতীয় পর্বে সেগুলো জানার চেষ্টা করি। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপাতত সব যুক্তিকে পাশে রেখে মুক্ত মনে পুরো ভিডিওটি দেখুন। আর যদি সেটি না পারেন তাহলে এখনই থেমে যান, নয়তো ভিডিওটি আপনাকে বিভ্রান্ত করতে পারে। তো চলুন আমরা শুরু করি। মিষ্টি এশা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনি ঢাকার বাইরে থেকে এসেছেন এবং আপনি নিজেই জটাকের সঙ্গে কথা বলার আগ্রহ পোষণ করেছেন। আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন, গবেষণা করেন, আমরা দেখেছি গোটা পৃথিবীতে, স্পেশালি বাংলাদেশে তো আরও বেশি, যে এটা নিয়ে সরাসরি অনেকে কথা বলতে চান না, কোথাও যেন একটু নিজেকে আড়াল করে রাখেন। সেই জায়গা থেকে আপনি কনফিডেন্টলি বলতে চান এবং বলার কারণটা আপনি স্পষ্ট করেছেন যে এটা আপনার একটা আগ্রহের জায়গা, গবেষণাটা, এবং গবেষণা করে যা যা পেয়েছেন স্রেফ সেটাই আপনি আমাদেরকে শেয়ার করবেন। আপনাকে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাকিব হাসান। আচ্ছা, আমি একটা বিষয় একটু হিট করতে চাই শুরুতেই। প্রথমত আপনার পরিচয়ে যতটুকু জানা সম্ভব আমাদেরকে একটু বলবেন, পাশাপাশি বলবেন সাইকিক শব্দটা যে আমরা বলছি, আমার হয়তো একটা ধারণা আছে, কিন্তু আমার দর্শকদের জন্য একটু ক্লিয়ার করবেন যে সাইকিক, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট জিনিসগুলো আসলে কি, সংক্ষেপে যদি পার্থক্যটা বলেন। ধন্যবাদ রাকিব হাসান। সাইকিয়াট্রিস্ট হচ্ছে যারা মানুষের শরীরের কেমিক্যাল ইমব্যালেন্স নিয়ে স্টাডি করতেছে, আর সাইকোলজিস্ট হচ্ছে যারা মানুষের শরীরের কেমিক্যাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার চেষ্টা করতেছে। মানুষের 4টা শরীর আছে, হ্যাঁ, একটা শরীর আমরা দেখতে পাই, বাকি 3টা আমরা দেখতে পাই না।
যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফিজিক্যাল বডিটা আমরা দেখতে পাই, কিন্তু বাকি তিনটা যে বডি রয়েছে এটা আমরা দেখতে পাই না। সেই তিনটা বডি হলো ইমোশনাল বডি, সোল বডি, আর একটা হলো মেন্টাল বডি। হ্যাঁ, সাইকিয়াট্রিক আর সাইকোলজিস্ট এরা যে কাজটা করে সেটা হচ্ছে ইমোশনাল আর মেন্টাল বডি আর ফিজিক্যাল বডি, এই তিনটা বডি নিয়ে এরা মূলত কাজ করে। আর একজন সাইকিক যেটা করেন সেটা হচ্ছে সোল বডি নিয়ে কাজ করেন। হ্যাঁ, আই অ্যাম এ সাইকিক পারসন এবং আমার কাজই হচ্ছে সোল বডি নিয়ে কাজ করা, যে বডিটাকে আমরা সাধারণত দেখতে পাই না। অর্থাৎ আপনি যেই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলছি যেটা আমরা দেখতে পাচ্ছি, এর বাইরে ইমোশনাল এবং মেন্টাল এই দুটো প্ল্যাটফর্ম যথারীতি সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা ডিল করে, এবং অ্যাজ এ সাইকিক আপনি আসলে সোল বডিটাকে ডিল করেন, আত্মা নিয়ে কাজ করেন, তাই না? আচ্ছা, এটা শোনার পর আমি না প্রথমে একটু ধাক্কা খেলাম যে মৃত মানুষের আত্মার সঙ্গে কানেক্ট করা, মানে প্রসেসটা কি বা প্রসেসের জন্য প্রিপারেশনটা কি সেটা নয় জানবো, কিন্তু কাজটা আসলে হচ্ছে কিভাবে বা কিভাবে দক্ষতা জায়গাটা তৈরি করলেন? এক্ষেত্রে আমি একটা খুব সহজ একটা টেকনিক আপনাকে বলে দিচ্ছি। কোনো পুলিশ অফিসার বা গোয়েন্দা বিভাগে যখন কোনো অপরাধীকে আইডেন্টিফাই করা হয় সে মিথ্যা কথা বলছে কিনা, এটা কিন্তু খুব সহজ একটা টেকনিকও তারা ইউজ করে থাকে। শুধু সাইকিক পারসনরাই যে এই টেকনিকটা ইউজ করে তা কিন্তু না। কোনো অপরাধী আপনার সামনে বসে আছে, তাকে আপনি দেখবেন সে তার চোখের পলক কি খুব দ্রুত করে ফেলছে। যদি চোখের পলক সে দ্রুত করে ফেলে, মানে আই ব্লিঙ্কিংটা খুব র্যাপিডলি হয়, তাহলে বুঝবেন যে সে মিথ্যা কথা বলতেছে। কারণ হচ্ছে মানুষের আই ব্লিঙ্কিংটা র্যাপিডলি কখন হয়? যখন সে তার স্নায়ু অনেক বেশি উদ্দীপ্ত থাকে, তার মধ্যে একটা ভয় কাজ করে, তখন সে দ্রুত এরকম আই ব্লিঙ্কিং করতে থাকে। তো এরকম সহজ কিছু টেকনিক আছে যেগুলো আমার ছোটবেলা থেকেই ডেভেলপ করেছে আমার ভিতরে। অনেকটা আমার ভিতর থেকে এসেছে, আবার কিছুটা নিজে অর্জন করে নিয়েছি। আমি এটা নিয়ে আলাদা করে আলাপ করব, তার আগে একটা বিষয় একটু বলবেন, যেটা আমি শুরু করছিলাম আর কি দর্শকদেরকে বলে, যে আপনি গাছের ভাষা বুঝতে পারেন। মানে জগদীশচন্দ্র বসু মহান বিজ্ঞানী, আপনার সঙ্গে আমার অফেয়ারে কথা হচ্ছিল, এই বিজ্ঞানী আসলে বলেছেন গাছের প্রাণ আছে, এবং আপনি যদি দেখেন কিছু কনটেক্সটের প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে গাছের প্রাণ আছে, কারণ প্রাণীদের মধ্যে বেসিক কী কী জিনিস থাকতে পারে। প্রথমত তারা সতেজ থাকে, তারা নির্জীব হতে পারে, তারা বংশবিস্তার করতে পারে, সবচেয়ে বড় কথা তারা আসলে নিজেদের মতো করে ছোট থেকে বড় হয়, বেড়ে ওঠে। এই সমস্ত জায়গা যখন গাছের সাথে মিলে যায়, সেই জায়গা থেকে জগদীশচন্দ্র বসু বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে। কিন্তু আপনি বলছেন গাছের ভাষাও আপনি জানেন, তার মানে আমরা ধরে নেব গাছেরও ভাষা আছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন, কীভাবে গাছের ভাষাটা বোঝেন? গাছ তো কথাই বলে না। দেখুন, আমরা সবাই এই মাদার নেচারের একটা অংশ। এই পৃথিবী যা কিছু উৎপন্ন করে তার মানে নিজে থেকে, গাছ, প্রাণী, সব কিছুর একটা স্পিরিট আছে। সেক্ষেত্রে প্ল্যান্টেরও স্পিরিট আছে। আপনাকে একটা জিনিস বলি, অ্যামাজনের বনে একটা গাছ আছে, যে গাছটা হাতিরা খেতে খুব পছন্দ করে। তো একটা হাতি যখন ওই গাছটার কাছে যায়, খাওয়া শুরু করে, তখন ওই গাছটা কী করে, তার শিকড়ের মাধ্যমে তার প্রজাতির অন্য সব গাছগুলোকে সিগন্যাল পাঠিয়ে দেয়, হাতি এসে গেছে, বন্ধুরা তোমরা সবাই সাবধান হয়ে যাও। তো সাথে সাথে কী করে, গাছেরা একটা পয়জনাস কেমিক্যাল নিঃসরণ করে। মানে পরবর্তী টাইমে যখন অন্য হাতিরা আসে বা ওই হাতিটাই আরেকটা গাছ খেতে যায়, সে কিন্তু আর ওটা খেতে পারছে না, কারণ অলরেডি গাছটা বিষাক্ত হয়ে রয়েছে। তো আমার কথা হচ্ছে, গাছের যদি শুধু প্রাণী থাকে, তার যদি কোনো মানে সেন্সরি ক্ষমতাই না থাকে, তার যদি ল্যাঙ্গুয়েজ আদান প্রদান করার অ্যাবিলিটি না থাকে, তাহলে এটা কি করে সম্ভব? তাহলে গাছের ভাষাকে আমি ধরে নেব সিগন্যাল। রিসেন্টলি আপনাকে একটা ঘটনা বলি। গবেষকগণ যারা দাবি করছেন তারা প্ল্যান্ট স্পিরিটের সাথে কানেক্ট করতে পারেন, তো তারা কি করছে, একটা বায়োডিগ্রেডেবল ডিভাইস আবিষ্কার করছে। সেই ডিভাইসটার কাজ হচ্ছে, এটাকে যদি গাছের শিকড়ের সাথে কানেক্ট করা হয়, একটা নির্দিষ্ট ধরনের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি তৈরি করে। তারপর এটাকে যদি পাতার সাথে কানেক্ট করা হয়, দেন এটা অন্যরকম একটা ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। আবার ডালের সাথে বা বাকলের সাথে যখন এটাকে কানেক্ট করা হয়, তখন একটা নির্দিষ্ট টাইপের ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। তো
তারা এই সবগুলো ফ্রিকোয়েন্সিকে কালেক্ট করে একটা সিনথেসাইজারের মাধ্যমে এটাকে ট্রান্সলেট করে দেখেছেন যে একটা সুন্দর সাউন্ড ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে। এক প্রজাতির গাছের এক টাইপের সাউন্ড ফ্রিকোয়েন্সিটা থাকবে, যেমন অর্কিডের একটা হাই ভাইব্রেশনাল একটা ফ্রিকোয়েন্সি থাকবে, যেটা আবার পাম গাছের সাথে মিলবে না। পাম গাছের যেটা থাকবে সেটা আবার টার্মারিক গাছের সাথে মিলবে না। তো আমার কথা হচ্ছে, প্ল্যান্টের যদি স্পিরিট না থাকে তাহলে আমরা মানে এত কিছু জানলাম কি করে, এত কিছু পেলাম কিভাবে? দেখুন, আমরা সবাই মাদার নেচারের একটা অংশ। নেচার ইজ অ্যালাইভ। সব থেকে বেশি প্রাণবন্ত হচ্ছে প্ল্যান্টরা। আমি যখন কোনো মানুষের থেকেও তাদের কাছে যাই, তাদের সাথে কথা বলি, তাদেরকে হাগ করি, আই ফিল অ্যালাইভ, অনেক প্রাণবন্ত অনুভব করি। আমি যেটা করি, জঙ্গলে চলে যাই, বড় সড়ো যদি কোনো গাছ হয় তাকে জড়িয়ে ধরি, ছোট গাছ হলে তাকে হাত দিয়ে টাচ করি, এরকম। তো বড় গাছের নিচে গিয়ে আমি বসি, মেডিটেটিভ স্টেটে চলে যাই, সেখান থেকে আমি অ্যাস্ট্রাল ট্রাভেল করি। আই ফিল লাইক আ বার্ড, ফ্লাইং বার্ড। মাইন্ড বডিকে প্ল্যান্ট স্পিরিটের সাথে কানেক্ট করি। আমি তাদেরকে গ্রেটিংস জানাই, ফ্রেন্ড বলি গ্রেটিংসটা জানাই, দেন কানেক্ট করার চেষ্টা করি তাদের সাথে। অ্যাস্ট্রাল ট্রাভেলের এই পর্যায়ে আমি ফিল করি যে আমার মধ্যে আমার একটা উইংস চলে আসছে, যে উইংস দিয়ে আমি গাছটাকে টাচ করতে পারছি, এর ডালপালাকে ছুঁয়ে দিতে পারছি, ডাল থেকে মগ ডালে চলে যাচ্ছি এবং তাদের সাথে কানেক্ট হয়ে তাদের ল্যাঙ্গুয়েজটাকে বোঝার চেষ্টা করছি। এই জন্য আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা আমি খুব সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করি। আমার গাছকে মনে হয় যে ওরা সফট হার্টেড, এর জন্য আমি লো ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটাকে ইউজ করি। এই যে ল্যাঙ্গুয়েজটা আপনি বললেন, এটা কি মানে নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ, নাকি আপনি যে কোনো ভাষায় তাদের সঙ্গে কথা বলতে পারেন? যে কোনো ভাষায় না, এটা হচ্ছে আমি বহুদিন যাবৎ ওদের সাথে কানেক্ট করি। তো বহুদিন যাবৎ আপনার আমার এটা হয়ে গেছে, যেটা শুধু গাছ বুঝতে পারে আর আমি বুঝতে পারি। এটা মানে এরকম না যে এর কোনো নির্দিষ্ট একটা অর্থ আছে, এই ওয়ার্ডটাই এই অর্থ, এই ওয়ার্ডের এই অর্থ, বা এটা পুরোটা নিলে একটা সেন্টেন্সের এই অর্থ দাঁড়াবে, এরকম না। সেক্ষেত্রে আপনি যেটা বলতে চান গাছকে, সেটা কি ভাষার মাধ্যমে বলেন? হ্যাঁ। রেসপন্সটা কেমন আসে বা কী ধরনের রেসপন্স আপনি ফিল করতে পারেন? দেখুন, মানুষ 84 লক্ষ জন্মের পর, হ্যাঁ, মানুষ হিসেবে জন্মায়, 84 লক্ষ জনই সে অতিক্রম করে আসে। কোন জন্মে সে গাছ ছিল, কোন জন্মে সে মানুষ হবে, এটা কিন্তু সে জানে না। আমাদের অনেক অ্যানসেস্টররা আছে যারা এই জন্মে গাছ হয়ে জন্ম নিয়েছে। দেখুন, এখন যারা গাছ হয়ে জন্মিয়েছে তারা হয়তো দেখা যাবে পরবর্তী 200-300 বছরে অনেক বড় ধরনের কোনো বিজ্ঞানীতে পরিণত হয়েছে, যার কারণে তারা গাছ হিসেবে এখন আছে, এক্সপিরিয়েন্সটা নিচ্ছে। ওকে, আমি বুঝাইতে পারছি? আমি কিছুটা ধারণা করতে পারছি, মানে যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে সে যাচ্ছে, যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো রিবার্থের পরে গিয়ে সেটারই সে সলিউশন হয়ে দাঁড়াবে, তাই না? আচ্ছা, আমি আসলে গাছের প্রসঙ্গে আর একটা বিষয় জেনে তারপর পরের টপিক্সে যেতে চাই। সেটা হচ্ছে, আমাদের অনেকেই বাসার বেলকনিতে বিভিন্ন ধরনের গাছ ফুলের টবে রাখেন এবং এটা তাদের একটা শখ। আমার নিজের বাসাতেও 2-1টা গাছ আছে, হোপফুলি আপনার বাসাতেও আছে, যেহেতু আপনি নেচার লাভার। গাছের সঙ্গে যোগাযোগটা কি নিয়মিত চর্চার বিষয়, বা কি ধরনের কমিউনিকেশনটা হয়? আমি রেগুলার বেসিসে করি, কিন্তু একটা জিনিসকে আমার কাছে হোম গার্ডেনগুলো অতটা ভালো লাগে না, যতটা বেশি ভালো লাগে ওয়াইল্ড প্ল্যান্টগুলো। যে আমি হচ্ছে রাস্তার পাশ থেকে হেঁটে যাচ্ছি, হয়তো না জেনে কেউ একটা গাছ মারিয়ে যাচ্ছে, আমার আকর্ষণ কিন্তু ওই মারানো গাছটার প্রতি। নাম না জানা বুনো ফুলগুলো আমার ভালো লাগে, আমি ওদের সাথে কানেক্ট করার চেষ্টা করি। ফার্টিলাইজার দিয়ে সেখানে গাছ উৎপন্ন হচ্ছে, বাজার থেকে সিড কিনে এনে সেখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে। আমার কাছে এই জিনিসটা কেমন যেন ভালো লাগে না, মানে এটা একটা বন্দিশালা মনে হয়, ফিশের অ্যাকুরিয়ামের মতো লাগে এটাকে। হ্যাঁ, মানে মাছটা কেমন যেন বন্দি, আর সমুদ্রের মাছ আর একটা অ্যাকুরিয়ামের মাছ, আমি গাছটাকে আমি এরকম দেখি।
তো আমি ম্যাক্সিমাম টাইম কানেক্ট করার চেষ্টা করি হচ্ছে যে প্ল্যানগুলো নিজে থেকে হয়ে যাচ্ছে, হ্যাঁ নিজে থেকে হয়েছে ওদের সাথে আমার বুঝতে সখ্যতাটা পারছি। তার বেশি। মানে যে গাছগুলো আসলে স্ট্রাগল করছে করে হ্যাঁ তারপর টিকে আছে প্রকৃতির সাথে, সেগুলো আপনি যেহেতু প্রাকৃতিক শক্তির সঙ্গে নিজেকে কানেক্ট করার চেষ্টা করেন, আমরা জানি যে এই প্রকৃতির মধ্যে যেমন গাছপালার কথা এতক্ষণ হলো, এর ভিতরে তো মানুষও আছে এবং আপনি বললেন মানুষের মনটাকে আপনি বুঝতে পারেন, মাইন্ড রিড যেটাকে বলে। দ্যাট মিনস অপর পক্ষে যে আছে সে কী ভাবছে সেটা আপনি আইডিয়া করতে পারেন, ধারণা করতে পারেন। বিষয়টা ব্যাখ্যা করবেন কেমন, মানে কি কি বুঝতে পারেন আসলে অপর মানুষের মনের জায়গাটাতে, এবং সম্ভব বা কীভাবে এটা? আমি মানুষকে মানুষের ফর্মে না দেখে একটা এনার্জি ফর্মে দেখি। কোনো মানুষ যদি আমার সামনে আসে আমি তাকে মানুষ হিসেবে কিন্তু দেখি না, আমি তার অরাটাকে দেখতে পাই, তার এনার্জি ফর্মটাকে আমি দেখতে পাই, ওটা দিয়ে আমি বুঝতে পারি তার মনের মধ্যে কি চলছে। সাইকিক যারা তারা সাধারণত দুটো জিনিস নিয়ে কাজ করে থাকে, ওনাদের দুইটা স্পেশাল অ্যাবিলিটি আছে, সি হিয়ার। হ্যাঁ, একটা হচ্ছে দেখে আন্দাজ করা আর একটা হচ্ছে শুনে আন্দাজ করা, ক্লেয়ারভয়েন্ট। ক্লেয়ারভয়েন্ট হচ্ছে আপনি ফিজিক্যাল স্ট্রাকচারের বাইরেও অনেক কিছু দেখতে পাবেন, আপনার যে থার্ড আই আছে ওটা দিয়ে ফিল করতে পারবেন, আপনি দেখতে পারবেন যে এর বাহিরেও কিছু একটা আছে। ক্লিয়ার অডিয়েন্স যারা, তারা কি করে, তারা নর্মাল শব্দের বাহিরেও অন্য এক ধরনের শব্দ শুনে থাকে, যেটা হেভেনলি সাউন্ড হতে পারে, স্পিরিটদের সাউন্ড হতে পারে, যেটা নর্মাল মানুষজন পারে না। তো সাইকিকরা মূলত যখন জন্মগ্রহণ করে তখন তাদের মধ্যে এই দুইটা স্পেশাল এবিলিটি ডেভেলপ করে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ক্লিয়ার অডিয়েন্সটা একটু বেশি, মানুষের অরাটাকে রিড করতে পারি। আপনি কি বলতে পারবেন আমি এখন কি ভাবছি? আচ্ছা, আপনি সব কিছুর জট খুলতে চাচ্ছেন। ওকে, অলরাইট। মানে প্রসেসটা একটু জানাবেন আর কি, অন্যের মাইন্ড রিডিংয়ের প্রসেসটা। টোটালটাই স্পিরিচুয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। কেউ কি কনভে করে নাকি আপনি সরাসরি প্রবেশ করেন তার মনের মধ্যে? ম্যাক্সিমাম মানুষকে আমি যখন পড়তে পারি, তাদের মনের ভিতরটা দেখতে পারি, আমি ওই মানুষটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি প্রচুর প্রচুর। সেটা হোক আমি আমার ভিতরে একটা রুক্ষতা চলে আসে, আমি রুক্ষ স্বভাবের হয়ে যাই, বা তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কোনো এক্সপিরিয়েন্স কি শেয়ার করতে পারেন আপনি? কোনো রিলেটিভস মারা যাওয়ার আগে আমি বিভিন্ন সাইন পাই। 2014 সালের 25শে ফেব্রুয়ারি আমার বাবা মারা যায়। পুরো ফেব্রুয়ারি মাসটা জুড়ে আমি সেটা সেন্স করতে পারি। আমার কাছে রাতে একটা ফোন আসতো, কিচ্ছু বলতো না, যখন আমি ফোনটা রিসিভ করি তখন কিচ্ছু বলতো না, খালি কাঁদতো। আমি ফোনটা ধরি, আরে একটা মধ্যবয়স্ক একটা লোক শুধু কাঁদছে। আপনি তাকে চেনেন না? না, চিনি না। একটা নাম্বার থেকে ফোন আসে, আমি প্রথম দিন ধরছি, আমি ভাবছি যে অন্য কোনো ভুল নাম্বার, হয়তো কারো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ভুলে আমার নাম্বারে চলে আসছে, সে হয়তো তার অন্য কোনো আত্মীয়ের সাথে এটা শেয়ার করতে যাচ্ছে। তার একদিন পরে আসলো, মানে তার 2 দিন পরে আবার ফোনটা আসলো, রাত্র 2:30টার দিকে, গভীর রাতেই আসতো আর কি। কিছুই না, কিছু বলে না, কাঁদে শুধু, কাঁদে শুধু। তো এরপরও আরও আসলো, আমি বিরক্ত হয়ে গেলাম। তো আমি বকাঝকা করতেছি, কিছুই বলতেছে না, শুধু কাঁদতেছে। কোনো আইডিয়াও করতে পারছেন না? না, আমি জিজ্ঞাসা করতেছি, আমি আমার মায়ের ফোন বা আমার আরও কয়েকজনের ফোন নিয়ে ওনার নাম্বারটাকে কানেক্ট করার চেষ্টা করছি, পরে ফোন দেওয়ার চেষ্টা করছি, বাট সে ফোনটা রিসিভ করে নাই। পরদিন দেখতাম ফোনটা বন্ধ হয়ে আছে। তো আমার মনের মধ্যে কেমন যেন একটা লাগতে শুরু করে, যে তখনও কিন্তু আমি জানতাম না যে এই ধরনের এবিলিটি আমার মধ্যে আসতে চলেছে। হ্যাঁ, মানে কেমন যেন একটা ফিলিংস লাগতে শুরু করে, কি মানে কেন এরকম হচ্ছে, কেন কিসের জন্য হচ্ছে। সেই কান্নাটাই 25শে ফেব্রুয়ারি আমাকে কাঁদতে হয়। ওই যে সেন্সটা আমি অনুভব করতে পারি,
ঠিক আছে, সরি। ইটস ওকে। এটা তো একটা এক্সপিরিয়েন্সের কথা বলে যেটা আপনি নিজে এক্সপিরিয়েন্স করলেন। আরেকটা বিষয় একটু জানবো, তারপর আমি অন্য টপিকে যাব। সেটা হচ্ছে সোল কানেকশন, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, যে একটা মানুষের বেসিক্যালি 4টা দেহ থাকে, তাই তো? আমাদের ফিজিক্যাল একটা বডি থাকছে, মেন্টাল বডি থাকছে, ইমোশনাল বডি থাকছে, সোল বডি থাকছে। এটার ভিতরে একটা আমরা দেখতে পাচ্ছি, বিলং করছি, বাকি 3টা আমরা দেখছি না। এবং আপনার কাজের অংশটা হচ্ছে সোল নিয়ে, সোল বডি পার্টটা নিয়ে। সোল বডি পার্টের বর্ণনাটা আগে দেবেন, তারপরে আমি সোল বডিটা আসলে কেমন, অ্যাস্ট্রাল বডি অনেকে বলেন, কারণ মানে জিনিসটা কি? আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাই, মানে মৃত্যুবরণ করি, তখন আমাদের যেই স্পিরিটটা থাকে সে স্পিরিট রেলমে চলে যায়। আর এই স্পিরিট রেলমের সাথে যোগাযোগ করার পদ্ধতিটা কিন্তু খুব সহজ। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হলেই কিন্তু সেটা পসিবল। এর জন্য আপনাকে থার্ড আই ওপেন হতে হয়। কিন্তু থার্ড আই ওপেন হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে অনেক ধরনের সাইকিক অ্যাটাক চলে আসে। দেখুন, স্পিরিট রেলমে যে সব স্পিরিটরাই ভালো হবে এমন কিন্তু না। ভালো বা খারাপ স্পিরিট বলতে আমি বোঝাতে যাচ্ছি, যে স্পিরিটরা মনে করেন অপঘাতে মারা গেছে, প্রচণ্ড না পাওয়ার কষ্ট, না পাওয়ার যন্ত্রণা নিয়ে তারা এই পৃথিবী ত্যাগ করে চলে গেছে। সেখানে গিয়ে তারা তাদের সোলকে ইনকার্নেট করতে পারছে না, ইনকার্নেশন প্রসেসে তাদের বাধা হচ্ছে, তারা পৃথিবীর মায়া কোনোভাবেই ত্যাগ করতে পারছে না। কিন্তু নর্মালি যে সোলগুলো পৃথিবী থেকে চলে যায়, তারা অসুখ বিসুখে মারা যায় যারা, তার এটা নর্মাল ডেথ প্রসেস। এই নর্মাল ডেথ প্রসেসের মাধ্যমে যায় তারা, কিন্তু তাদের এতটা মায়া থাকে না পৃথিবীর প্রতি। কিন্তু যারা অপঘাতে মারা যায় তারা স্পিরিট রেলমে যায় ঠিকই, কিন্তু তারা বারবার পৃথিবীতে ফিরে আসতে চায়। তো সেই ক্ষেত্রে কি হয়, তারা সবসময় একটা হাই ভাইব্রেশনাল বিইংসের অপেক্ষায় থাকে। তা আমরা যারা পৃথিবীতে এখন পর্যন্ত জীবিত আছি, আমাদের যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংটা হচ্ছে, ওই স্পিরিটগুলো কিন্তু বুঝতে পারে যে এই ব্যক্তির স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংটা হচ্ছে, ওকে আমি ভেসেল হিসেবে ইউজ করে পৃথিবীতে যেতে পারি। মানে সে কিন্তু সরাসরি আসতে পারে না। স্পিরিট রেলমে আমরা স্পিরিটকে কোনো বডি হিসেবে দেখি না, ইটস এ ডটস অফ লাইট। হ্যাঁ, ছোট ছোট আলোর ডট ডট হিসেবে থাকে। তো তাদের পৃথিবীতে স্পিরিট রেলমে স্পিরিটগুলোই ছোট ছোট আলোর ডট হিসেবে থাকে। হ্যাঁ, ওকে। তারা পৃথিবীতে আসতে চায় একটা মিডিয়াম বা একটা ভেসেলের সাহায্যে। আচ্ছা। যে মানুষটার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে তাকে তারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে। দেখা যায় ওই মানুষটাকে, মানে এক কথায় বলা যায় ওই মানুষটার কাঁধে ভর করে তারা আবার পৃথিবীতে চলে আসছে। এবং এই পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর তাকে টিকে থাকতে হলে তার তো এনার্জি দরকার। এখন সেই এনার্জিটা কোথায় পাবে? সে মানুষটাকে ইমোশনালভাবে, মেন্টালভাবে খুব বিপর্যস্ত করে তোলে। যত বেশি ওই মানুষটার বডিতে নেগেটিভ এনার্জি প্রডিউস হবে, স্পিরিটটা তত বেশি শক্তিশালী হবে। এই কারণে দেখবেন মানুষটা হয়তো কখনো সে বিভিন্ন ধরনের ডিসঅর্ডারে ভুগতে থাকে। বাইপোলার ডিসঅর্ডার চলে আসতে পারে, মেন্টাল ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়ার রোগী হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডার চলে আসে। যত বেশি মানুষটাকে অ্যাটাক করতে পারবে ওই স্পিরিটটা, তাকে দিয়ে যত ব্যাড কাজগুলো করাতে পারবে, তত বেশি সে এনার্জি পাবে, তত বেশি সেই পৃথিবীর সাথে কানেকশনে থাকতে পারবে। ওকে, থার্ড আইয়ের ব্যাখ্যাটা একটু দেন। আচ্ছা, কারণ অনেকে হয়তো আমার আপনার কনভারসেশন থেকে থার্ড আইয়ের টপিকটা নিয়ে জানতে চাইবে। আর আমি পার্সোনালি কিছুটা জানি, বাট আপনি জটাঙ্কের দর্শকদের জন্য থার্ড আইয়ের ব্যাখ্যাটা একটু করবেন। আচ্ছা, থার্ড আই আমাদের দুইটা চোখ। যে চোখ দুটো, আপনিও আমার চোখ দুটোকে দেখতে পাচ্ছেন, আমিও আপনার চোখ দুটোকে দেখতে পাচ্ছি। কিন্তু এর বাইরেও একটা চোখ আছে, যেটা কি থার্ড আই বলে। বহু বছর আগ থেকে এই থার্ড আইয়ের কনসেপ্টটা মানুষের মধ্যে চলে এসেছে। হাজার হাজার প্রাচীন সাধু পুরুষরা, অ্যাসেন্ডেন্ট মাস্টাররা এই থার্ড আইকে
চিনতে পেরেছে, জানতে পেরেছে। এখন বিজ্ঞানীরা সত্যি দেখেছে আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড রয়েছে, ছোট্ট বাদামের দানার মতো। সেই গ্ল্যান্ডটা সরাসরি এখানে গিয়ে কানেক্টেড, মানে আমাদের সমস্ত বডির নার্ভাস মানে স্নায়ু কোষগুলো ওই গ্ল্যান্ডের সাথে কানেক্টেড, মানে ওই গ্ল্যান্ডে এসে তারা শেষ হয়ে গিয়েছে। তো ওই গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যেই হরমোনটা নিঃসৃত হলে মানুষ সব কিছু করতে পারে, সমস্ত কিছু করা তার পক্ষে পসিবল। ওই হরমোনটার নাম হচ্ছে ডিএমটি। ডিএমটি রিলিজ হলে মানুষের ক্ষেত্রে সব কিছু করা পসিবল। আমরা যখন চোখ বন্ধ করে মেডিটেটিভ স্টেটে চলে যাই, তখন ওই পাইনিয়াল গ্ল্যান্ড থেকে মানে যত বেশি আমি কনসেন্ট্রেশন দিতে পারবো তত বেশি ওই হরমোনটা নিঃসৃত হবে, তো তত বেশি আমি ওই স্পিরিট রেলম, হায়ার ভাইব্রেশনাল রেলমসের সাথে যোগাযোগ করতে পারবো। যুগে যুগে মানুষ থার্ড আই ওপেনের জন্য অনেক কিছু করে আসছে। কেউ যোগী হয়েছে, কেউ ধ্যানী হয়েছে, কেউ গুরু হয়েছে, এই আর কি। আচ্ছা, থার্ড আই যখন কেউ ওপেন হয় সে কীভাবে বুঝবে তার থার্ড আইটা ওপেন হয়েছে? মানে ওয়ান্স এ ফাইন মর্নিং সে ফিল করতে পারলো যে থার্ড আই ওপেন হয়েছে, নাকি ইটস এন প্রসেস, ধীরে ধীরে সে ফিলটা কীভাবে করবে? এবং যখন কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ হি অর সে তার মানে থার্ড আইটা ওপেন করে ফেলেছে, তার লাইফ স্টাইলটা কেমন হওয়া উচিত যেন এটা ধরে রাখতে পারে? এক্ষেত্রে থার্ড আই ওপেন হওয়ার বিষয়টা হচ্ছে যে কোনো মানুষেরই হতে পারে। এখানে হচ্ছে হালকা চিনচিন একটা ভাইব্রেশন অনুভব হবে আমাদের এই যে কপালের মাঝখানে, দেখা যাবে কেমন যেন একটু কুচকে কুচকে আসছে বা একটু হালকা ভাইব্রেশনের মতো মনে হবে। সে অনেক কিছু দেখতে পারবে চোখের সামনে, যে এটা হতে যাচ্ছে, একটা দুর্ঘটনা হতে যাচ্ছে বা একটা শুভ কাজ সফল হতে যাচ্ছে বা তার কেউ মারা যাচ্ছে বা এটা হচ্ছে, এই ধরনের সে অনেক কিছু সেন্স করা শুরু করবে। কিন্তু ওই যে বললাম থার্ড আই ওপেন হয় কিন্তু সব কিছু না, সাইকিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা এই সময় প্রচুর প্রচুর বেড়ে যায়। কয়েকটা টার্ম আপনি এখানে বললেন, হ্যাঁ, অ্যাসেন্ডেন্ট মাস্টার এবং অ্যাস্ট্রাল প্লেট, অ্যাস্ট্রাল বডি, মানে এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করবেন আমাকে। খুব কঠিন টার্ম মনে হচ্ছে এবং অনেকেই হয়তো বুঝতেও পারবে না, সহজ করে যদি বলা যায়। আচ্ছা, সবার প্রথমে বলি, আমরা যদি গডকে মেইন কেন্দ্রবিন্দুতে ধরি, হ্যাঁ, একদম সেন্টার অরবিটে যদি গডকে ধরি, তাহলে গড হচ্ছে হাইয়েস্ট লেভেলের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি হচ্ছে গড। দেন আসে কারা? অ্যাঞ্জেলসরা, 72 অ্যাঞ্জেলস, আর্কঅ্যাঞ্জেলস। হ্যাঁ, গডের পরবর্তী রেলমে আসে অ্যাঞ্জেলসরা, আর্কঅ্যাঞ্জেলসরা। 3 নম্বর অরবিটে যদি আমি ধরি, সেখানে আসে অ্যাসেন্ডেন্ট মাস্টাররা। অ্যাসেন্ডেন্ট মাস্টাররা হচ্ছে যুগে যুগে যারা অবতীর্ণ হয়েছে, মানবজাতির হাল ধরার জন্য অবতীর্ণ হয়েছে। যীশু খ্রিস্ট, আমাদের প্রফেট মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কৃষ্ণা, গৌতম বুদ্ধ, মাদার মেরি, এরকম অনেক অনেক আছে। এরা হচ্ছে অ্যাসেন্ডেন্ট মাস্টার বলা হয় এদেরকে। এরা কিন্তু সরাসরি গড না, তারা গডের খুব কাছের। তারা গডের মেসেজটাকে মানবজাতির কাছে দিতে এসেছিল, তারা বাণী নিয়ে এসেছে, যুগে যুগে মানুষ জাতিকে পথ দেখানোর জন্য এসেছে। অ্যাঞ্জেলসদের পরেই তাদের স্থান, তাদের একটা সুপার পাওয়ার নিয়েই তারা পৃথিবীতে এসেছে। তাদের অ্যাঞ্জেলসদের সাথে কানেক্ট করার ক্ষমতা ছিল, গডের কাছ থেকে মেসেজ পাওয়ার ক্ষমতা ছিল। দে আর নট গড। হ্যাঁ, গৌতম বুদ্ধ কিন্তু কোনো গড না, সে একজন অ্যাসেন্ডেন্ট মাস্টার। তো 3 নম্বর অরবিটে আমরা রাখতে পারি অ্যাসেন্ডেন্ট মাস্টারদের। দেন 4 নম্বরে হচ্ছে আমাদের স্পিরিট রেলম। হ্যাঁ,
সোল স্পিরিট যারা এখানে থাকে, মানে অরবিটের একদম লোয়ার লেভেলটা, মানে আমরা যেখানে আছি। হ্যাঁ, এখানে কি হয়, আমাদের অ্যানসেস্টার যারা মারা গিয়েছেন, এখন আজকে যারা মারা যাবে, কিছুদিন আগে যারা মারা গিয়েছেন, সবার আত্মাও এই স্পিরিট রেলমে গিয়ে থাকে। আচ্ছা, এই স্পিরিট রেলমটা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত। তো আমরা যারা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছি, তারা খুব সহজেই এই স্পিরিট রেলমের সাথে কানেক্ট হতে পারে। স্পিরিট রেলমের সাথে কানেক্ট হওয়াই কিন্তু স্পিরিটের সাথে কানেকশনটা হওয়া, বোঝা গেছে? গড আমি ধরবো মেইন অরবিটে, দেন সেকেন্ড অরবিটে আছে অ্যাঞ্জেলসরা, আর্কঅ্যাঞ্জেলসরা, 3 নাম্বার অরবিটে আছে অ্যাসেন্ডেন্ট মাস্টাররা, 4 নাম্বার অরবিটে আছে স্পিরিচুয়াল বিইংসরা। আচ্ছা, হ্যাঁ, আমরা যখন কিছুদিন পর মারা যাব, তখন আমাদের স্পিরিটটা কোথায় যাবে? স্পিরিচুয়াল রেলমে যাবে। আচ্ছা, ক্লিয়ার। এবার খুব চমৎকার করে আপনি পরিষ্কার করলেন। দেন আবার ওই প্রসঙ্গটা আসি যে আত্মার সাথে কানেক্ট করার জন্য এনভায়রনমেন্টটা কেমন লাগে, কী ধরনের প্রস্তুতি লাগে? সবার আগে যেটা আপনার দরকার হবে, স্যাক্রেড স্পেস। আমার চারপাশটা খুব পবিত্র থাকতে হবে। মানে পবিত্র বলতে সেখানে আমি সুগন্ধি ব্যবহার করতে পারি, পানি ব্যবহার করতে পারি, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কিন্তু যখন তখন আমি বসে গেলে স্পিরিটের সাথে কানেকশনটা করতে পারবো না। এর জন্য আমাকে বিশেষ বিশেষ সময়ের অপেক্ষা করতে হবে। অমাবস্যা, পূর্ণিমা, রাত্র 3টা থেকে 3:30 অবধি, মানে যখন পৃথিবীর সাথে স্পিরিট রেলমের ভেইনটা পাতলা হয়ে যায়, পর্দাটা পাতলা হয়ে আসে, এরকম কিছু নির্দিষ্ট সময় আছে আমাদের ইয়াতে, মানে যতটুকু পড়াশোনা করেছি। আবার 31শে অক্টোবর থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে স্পিরিট রেলমের সাথে ভেইনটা পাতলা হয়ে আসে স্পিরিচুয়াল রেলমের, তখন খুব ইজিলি তাদের সাথে কানেক্ট করা হয়। দিনের যে কোনো সময় আমি বসে পড়লাম, হবে না, বুঝতে পারছি। আমাকে কিন্তু সেই রাত্র 3টা পর্যন্ত ওয়েট করতে হবে। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি নির্দিষ্ট কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেই ল্যাঙ্গুয়েজটা শুধুই আমার একান্ত নিজের উদ্ভাবিত। আচ্ছা, ওই যে প্ল্যান্ট স্পিরিটের সাথে আমি যেভাবে কানেকশন করে, মানে লো ফ্রিকোয়েন্সিতে, কিন্তু এখানে আমাকে হায়ার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা ইউজ করতে হয়। প্ল্যানচেট করে না, প্ল্যানচেট করে কি, বন্ধুরা ফাইজলামি করে প্ল্যানচেট করতে বসে। দেখা গেল কয়েকজন ফ্রেন্ড মিলে চল আজকে স্পিরিটদের সাথে কানেকশন করব। প্ল্যানচেট কিন্তু রিয়েল, আচ্ছা, কিন্তু এটা সবসময় মানুষ সিরিয়াসলি নেয় না। আচ্ছা, হ্যাঁ, এটা থেকে তারা কিছু জানার চেষ্টা করে না, জাস্ট ফ্রেন্ডরা মিলে ফাজলামো করে, কি হতে যাচ্ছে, এটার পরে ক্রিকেট খেলায় কে জিতবে, এই প্রেসিডেন্ট নির্বাচনে কে হবে, হ্যাঁ, এই টাইপের, মানে এটা ফান হিসেবে নেয়, এটা তারা কখনো সিরিয়াসলি নেয় না। প্ল্যানচেটের প্রভাব কিন্তু মারাত্মক থাকে পরবর্তীতে। হ্যাঁ, এই যে প্ল্যানচেটের পদ্ধতিটা তো জানেন নিশ্চয়ই। বলেন। একটা মিডিয়াম থাকে, একটা গোল টেবিল থাকে, 4 জন বসে থাকে, প্রত্যেকের হাত ধরা থাকে, সামনে একটা পাত্র থাকে, 4 জনের মধ্যে একজনকে মিডিয়াম হিসেবে ইউজ করে। মিডিয়াম হওয়ার ক্রাইটেরিয়া কি? ও আচ্ছা, আমি যখন স্পিরিটদের সাথে কানেক্ট করি, আমিও কিন্তু একটা মিডিয়াম হিসেবেই কানেক্ট করি। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমিও কিন্তু একটা মিডিয়াম হিসেবে হয়েছে, মিডিয়াম বা চ্যানেল বা ভেসেল, ঠিক আছে? মিডিয়ামটা হচ্ছে মানে আমার উপর ভর করে, স্পিরিটের তো কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই, সে তো ডটস অফ লাইট, আলোক বিন্দু। এখন ও যদি ওকে এক্সপ্রেস করতে চায়, ওর তো কোনো একটা মিডিয়ামের দরকার আছে। হ্যাঁ, ও তো ফিজিক্যাল স্ট্রাকচার কখনো পাবে না। যে কেউ কি মিডিয়াম হতে পারে? না, মিডিয়াম হতে গেলে আপনার হচ্ছে স্পেসিফিক কিছু গুণাবলী থাকতে হবে। যেমন থার্ড আই ওপেন থাকতেই হবে, এটা মাস্ট। থার্ড আই ওপেন তো মাস্ট থাকতে হবে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং থাকতে হবে, তারপর ডেট অফ বার্থ থাকতে হবে। আচ্ছা, ডেট অফ বার্থের ঘটনাটা পরে বলতেছি, প্ল্যানচেটের বিষয়টা আগে, মিডিয়ামটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি।
তো এইরকম থাকে, মিডিয়াম হিসেবে একজনকে ইউজ করে, কোনো একজন স্পিরিট আসে, আইনস্টাইনের স্পিরিট হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্পিরিট হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রচুর পরিমাণে প্ল্যানচেট করতেন, এটা নিশ্চয়ই জানা আছে, প্রচুর পরিমাণে। তার তো ঠাকুর বাড়িতে পুরো একটা গ্রুপই ছিল, এবং কোনো একজন মহিলা কবিকে তিনি মিডিয়াম হিসেবে, উমা দেবী, রাইট, তাকে মিডিয়াম হিসেবে ইউজ করতেন। উমাদেবীও মানে ওনার ডেট অফ বার্থটা ছিল মিডিয়াম হিসেবে ইউজ করার মতো, ঠিক আছে। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি কিছু সবসময় যে করি না, দেখা যায় বছরে 2-1 বার করছি, তখন হচ্ছে আবার কিছু জানার থাকতে পারে। আমি নিজের ব্যক্তিগত অনেক কিছু জানতে পারি, হ্যাঁ, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, বা আমার ক্যারিয়ার, আমার অনেক কিছু সম্বন্ধে, আমি মানে কোন পথে গেলে সাকসেসফুল হতে পারবো, বা এই সমস্ত কিছু জানার চেষ্টা করি, বা আমার কাছের ব্যক্তিদেরটাও জানার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি ওই বিশেষ বিশেষ দিনগুলো কি বেছে নেই, যেমন আমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হয় কখন ভেঙটা পাতলা হয়ে আসছে। অমাবস্যা রাত্রে অবভিয়াসলি 3টা থেকে 4টা পর্যন্ত অমাবস্যা রাত্র নিতে হয়, আর 3টা থেকে 4টা পর্যন্ত, 4টা না 3:30 পর্যন্ত, কারণ 4টার দিকে আলো ফোটা শুরু করে, ওই সময় আবার ঘন হয়ে আসা শুরু করে। তো আমি যদি একটু গম্ভীর কিছু জানতে চাই, তখন আমার ল্যাঙ্গুয়েজটা এরকম হয়, দিয়া সাফাকু হইয়েছে তাল। এই ল্যাঙ্গুয়েজটা আমার সোল থেকে বের হয়। এই সোলের ল্যাঙ্গুয়েজের সাথে আমি ওই স্পিরিটের ল্যাঙ্গুয়েজটাকে কানেক্ট করতে পারি। আপনি যদি এটাকে জিজ্ঞেস করেন যে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মতো এর কোনো স্পেসিফিক মিনিং গ্রামার আছে কিনা, আমি বলবো নাই। ওয়ার্ডসের কোনো মিনিং আছে কিনা, নাই। এটা হচ্ছে আমার সোল ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমি তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি। ইনস্ট্যান্ট বের হচ্ছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, আমাদের অ্যানসেস্টররা যখন পৃথিবীতে বর্ণমালা ছিল না, তারা একজনের সাথে আরেকজনের ভাব বিনিময় কীভাবে করতো? কোনো ল্যাঙ্গুয়েজ ছিল, বর্ণমালা ছিল, কোনো না কোনোভাবে তারা মেসেজটা কনভে করতো। হ্যাঁ, মেসেজটা কনভে করতো, রাইট। আমাদের ক্ষেত্রেও যেটা হয়, আমি কোনো স্পিরিটকে ডাকলাম, তার সাথে আমি ভাব বিনিময়টা করি, আমার সোল থেকে এই কথাটা বের হয়, আমার বডি থেকে আমার এই কথাটা বের হয়। এই কথাগুলো যখন আপনি বলছেন, এর কথার অর্থটা কি সেটা মাথায় রেখে বলছেন, দেন সেই কথার উপর বেস করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট আমার ভেতর থেকে একটা সাউন্ড প্রডিউস করছি, কিন্তু আমার যে ভাব, আমি যেটা বোঝাতে চাই, ওইটা বের হয়ে আসছে যে সাউন্ডের মাধ্যমে, সেটা স্পিরিটটা বুঝে নিচ্ছে। আপনি যে আত্মার সঙ্গে কানেক্ট করছেন, আগে থেকে কি হোমওয়ার্ক করে রাখেন যে আজকে অমুক আত্মার সাথে আমি কানেক্ট করব, এবং সে আসার পর আপনি বুঝবেন কি করে যে হ্যাঁ সে এসছে? আপনি যখন একা কাজটা করেন, তখন মিডিয়ামটা কি আপনি নিজেই থাকেন, না এই 3টা বিষয়? মিডিয়ামটা আমি নিজেই থাকি, আমি আমার বডিটাকে একটা চ্যানেল হিসেবে ব্যবহার করি। তারাও চায়, আমিও তাদের সাথে কানেক্ট করতে চাই, তারাও আমাদের পৃথিবীতে আসতে চায় একটা মিডিয়াম খুঁজে, তো খুব ইজিলি তাদের সাথে কানেক্ট করতে পারি আমি। আসার পর হয় কি, আপনার চারপাশটা একদম নীরব, শুনশান, থমথমে পরিবেশ হয়ে যাবে। দেখা যাবে হয়তো এখন শীতের কাল, আপনি প্রচুর ঘামতে শুরু করবেন, আপনার এই ঘাড়ের কাছ থেকে গরম লাগা শুরু করবে, আবার গরমের দিনে ফিল হবে যে বরফের মতো ঠান্ডা লাগছে, অন্যরকম একটা অনুভূতি হয় যেটা আমি বুঝতে পারি। আবার দেখা যাবে হঠাৎ করে একটা শো করে কানের পাশ থেকে বাতাসের মতো করে চলে গেল। ওকে, ডেট অফ বার্থ কেন নেসেসিটি? 2টা জিনিস মনে রাখবেন, মানুষের জীবনে 2টা দিন বা 2টা দিবসের গুরুত্ব খুব বেশি। একটা হচ্ছে তার ডেট অফ বার্থ, আরেকটা হচ্ছে সে যেদিন তার সোল পারপোজটা সম্বন্ধে জানতে পারছে। ওকে, সোল পারপোজটা হচ্ছে সে কী উদ্দেশ্যে পৃথিবীতে এসেছে। এই যে আমরা যতই পড়াশোনা করি, আমি কাউকে দেখলাম ডাক্তার হচ্ছে, আমিও ডাক্তার হতে চাই, আমি পুলিশ অফিসার হতে চাই, আমি এটা হতে চাই, ওটা হতে চাই, কিন্তু ওটা কি আমার সোল থেকে আসছে? আমি কি ওইটা সোল থেকে চাই হতে? ইটস এ বিগ কোশ্চেন। আমরা তো প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিই, সেখান থেকে ওর ডিসিশন। হ্যাঁ, মানে ওর মতো হয়েছে, আমি এরকম হওয়ার চেষ্টা করব, কিন্তু আমার সোল কিটা চাচ্ছে। একটা বিষয় কি জানেন, 2007 সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমরা যে কয়জন
স্টুডেন্ট ছিলাম, মানে আমরা ফ্রেন্ডরা যে কয়জন ছিলাম সবাই মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ নিয়েছে আর 4 সাবজেক্ট নিয়েছে বায়োলজি। আচ্ছা আমি একমাত্র পার্সন যে মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ নিয়েছি, 4 সাবজেক্ট নিয়েছি এগ্রিকালচার। কেউ নেয়নি। কিসের জন্য নিয়েছি আমি তাও জানি না। আমার বায়োলজি পড়তে ভালো লাগে না, আমার ডাক্তার হতে ভালো লাগে না। তখন আমি একটা এম ইন লাইফ বলতাম যে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো বা এই টাইপের একটা, তখন এটা বলতাম আর কি, কিন্তু আমি ভিতর থেকে কিন্তু ফিল করতাম না আমি বায়োলজি পড়বো না, আমি বায়োলজি পড়ে কী করবো, ওরা সবাই মেডিকেলে কোচিং করবে তো ওরা বায়োলজি নিছে নিক। আমি কি করতাম, আমার এগ্রিকালচারে ওরা যখন বায়োলজি ক্লাস থাকতো আমি শিরের উপরে গিয়ে বসে থাকতাম। দেখেন কোথা থেকে কোথায় কানেকশনটা চলে আসে। আমি তখনও জানতাম না যে আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারে অনার্স করতে যাচ্ছি। তখনও জানতাম না আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারে মাস্টার্স করতে যাচ্ছি। আমি কিন্তু জানতাম না, আমার বীজটা বপন হয়েছিল কিন্তু সেই ছোটোবেলায়। হ্যাঁ, এটা কিন্তু ছিল আমার সোল পারপোজ। আমি সেই ক্যাম্পাসে গিয়ে আরেকজন এগ্রিকালচারিস্টের সাথে আমার দেখা হলো, আমার হাজব্যান্ড, যে আমার ডিভাইন ম্যাসকুলিন, ওর সাথে আমার মিট হলো। আমরা সংসার করছি আজকে 8 বছর। আমাদের রিলেশন সেই 2010 সাল থেকে, মানে আজকে 14 বছর হয়ে গেছে। মানে কানেকশনটা কোত্থেকে কোথায় দেখতে পাচ্ছেন। তো সেইটাই যেটা বলতেছিলাম, আমার সোল পারপাসটা হয়তো আমি অনেক পরে বুঝেছি, অনেক পরে আমি এটা উপলব্ধি করতে পেরেছি। ওই যে হিলিং থেরাপি দেওয়া, মানুষকে সুস্থ করে তোলা, ওইটা কিন্তু আমার মনের মধ্যে গেঁথেছিল, আমার একদম অন্তঃস্তরে ছিল। আমি কিন্তু অনেক দিন বুঝতে পারিনি যে এইটাই আমার সোল পারপাস। বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, আমি এটা ক্লিয়ার হলাম। হ্যাঁ, আপনি এর সাথে অ্যাড করবেন অবভিয়াসলি। দুটো বিষয়, একটা হচ্ছে সোলের যে পারপাস, এটা যে আমি খুঁজে পেয়েছি, এটা বোঝার উপায় কি? হ্যাঁ, আমি একটা ইকিগাই ফর্মুলা জানি যে আমি তালিকা করব আমি কি সবচাইতে করতে ইচ্ছা হওয়ার মধ্যে কি সবচাইতে ভালো পারি, যেগুলো ভালো পারি তার মধ্যে আমি তালিকা করব যেগুলোতে আমি উপার্জন করতে পারি, এবং উপার্জন করা তালিকার মধ্যে থেকে আমি দেখব কোনটা করে আমি কিংবদন্তি হতে পারি বা আমার মৃত্যুর পর আমাকে স্মরণ করতে পারে। দেন ওইটাই হচ্ছে আমার পারপাস অফ লাইফ। ওকে, আমি এটা জানি, বাট আমি কখন কনফার্ম হব যে ইয়েস দিস ইজ মাই সোল পারপাস? সমস্ত কিছুর উপরে আপনি এই চাহিদাটাকে প্রায়োরিটি দিচ্ছেন, এটা আপনার ভিতর থেকে আসছে, এই কাজটা নিয়ে আপনি ভাবছেন, চিন্তা করছেন, আপনি এটা থেকে আদৌ সফল হচ্ছেন, আপনার এটা থেকে বেনিফিট আসছে, টাকা আসছে, মানে মানি কি আসছে এটা থেকে, এগুলো আপনার কাছে কোনো বিষয়ই না। আপনি জাস্ট স্বপ্ন দেখে যাচ্ছেন। হ্যাঁ, এই যে আপনি ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন, হ্যাঁ, আপনি কিন্তু জানেন আপনার সাথে আমার কানেকশনটা কোথা থেকে? বাংলাদেশে কিন্তু এরকম আমি একজনকেও পাই নাই। হ্যাঁ, আপনি কিন্তু আমার সোল ব্রাদার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কিউরিসিটির জায়গাটা আর আমার কিউরিসিটির জায়গাটা কিন্তু সেম টু সেম পয়েন্টে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি জট খুলতে ভালোবাসেন, পানি পড়া কিভাবে কাজ করে আপনি এটার জট খুলে দিয়েছেন। এটা কিন্তু এর আগে কেউ কখনো করেনি, হয়তো ইংরেজিতে মানে হয়েছে, হ্যাঁ, কিন্তু বাংলা কিন্তু এটা নিয়ে কেউ কাজ করেনি। আপনি কিন্তু ফার্স্ট। আমিও কিন্তু ওইভাবে জটটা খুলতে ভালোবাসি আর কি। ঠিক আছে, এইভাবে আমরা সবাই কানেক্টেড, আমরা সবাই মাদার নেচারের অংশ। আমাদের সোল পারপোজের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড, রাইট? আচ্ছা, এরপর সে তো গেল যেদিন আপনি উপলব্ধি করবেন এটা হচ্ছে আপনার সোল পারপাস। দেন আসে আপনার ডেট অফ বার্থ।